দাদা, আমরা এ রাজ্যে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি দেখেছি, মানুষের ভাত চুরি দেখেছি, রেশন চুরি দেখেছি, একেবারে সাধারণ মানুষের চোখ চুরি হয়ে যাচ্ছে হাসপাতাল থেকে। কি বলবেন? দেখুন, তৃণমূল বেশ কয়েক বছর ধরে মানুষের চোখ এমনি চুরি করবার চেষ্টা করছিল। অর্থাৎ তারা বাংলার এই সমাজে যে ধরনের অন্যায়গুলো করছিল যাতে মানুষের চোখে না পড়ে, তাই মানুষের চোখ অন্য রকমভাবে তারা চুরি করছিল। ক্রিমিনাল এবং পুলিশের ভয় দেখি যে চোখ বন্ধ রাখুন, আমরা যা খুশি তাই করব, আর চোখ বন্ধ রাখুন, আপনার ভোট আমরা চুরি করব। এই পদ্ধতি দিয়ে সবটা চলছিল। এবং তারপর কয়লা, বালি, গরু, চাকরি, শান্তি, মহিলাদের মান ইজ্জত, জনজাতি, উপজাতি, আদিবাসী মানুষের জল, জমি, জঙ্গল যেগুলো কেড়ে নিয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা রয়েছেন তাদের দিয়ে চুরি করিয়ে দেওয়া, এই সবটাই তারা করছিলেন। এবং কার্যত সময়ের সায়ান্নে এসে 2026-এ বিদায় লগ্নের কাছাকাছি এসে যখন আর মানুষের কাছে তারা কতটা ভালো কোনোভাবে আর প্রমাণ দিতে পাচ্ছেন না, মানুষকে ভুল বোঝাতে পাচ্ছেন না, হুমকি ধুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, এসআইআর নিয়ে, সিএ নিয়ে ভয় দেখাচ্ছেন, আসলে নিজেরা ভয় পেয়েছেন। ঠিক শেষ পাতে তারা পরিবেশন করলেন চোখ চুরি। প্রীতম ভাইয়ের চোখ চুরি হলো। তার মৃতদেহ বারাসাত হাসপাতালের মর্গ থেকে বার করবার সময় তার পরিবার দেখলেন যে চোখ নেই। এই ঘটনা শুধুমাত্র নিন্দার নয়, কতটা অমানবিক, কোন লেভেলে নামতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের থেকে চলা এই যে বিফল হওয়া বিভৎস স্বাস্থ্য দপ্তর, যেখানে বারবার বিভিন্নভাবে জানা যায় যে হাসপাতালগুলো আসলে তৃণমূলের পয়সা বানাবার একটা ঠেক, রোগী ভর্তি করা থেকে শুরু করে ওষুধ, স্যালাইন, তুলো, গজ, বেডশিট, খাবার দাবার পরিবেশন, সেই টেন্ডার তৃণমূল পাবে, তৃণমূল পরিচিত ব্যবসায়ীরা, এবং পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস উঠে চলে এলো, বড় হয়ে ধরা পড়লো, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ পাচার। আমরা আগেও দেখেছি এবং সেটা বীভৎস রকমভাবে বাড়তে শুরু করলো। কখন বাড়ে এটা? যখন স্বাস্থ্য বিভাগের লোকজন চোখ বন্ধ করে নিতে বাধ্য হয়, নাহলে তাদের ট্রান্সফার হয়ে যাবে, নাহলে তাদের প্রমোশন আটকে যাবে। অবৈধভাবে তৃণমূলকে টাকা তুলে দেওয়া লোকজনের হাতে এই সমস্ত টেন্ডার পাইয়ে দাও, এবং তারপর হাসপাতাল থেকে বিভিন্ন রকম দুর্নীতি করো। আপনারা দেখেছেন এর আগে আরজি করে যখন অভয় এবং তিলোত্তমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো, ঠিক সেই সময় তদন্তে নেমে সিবিআই অঙ্গ প্রত্যঙ্গ পাচার এবং মর্গে পর্ন ফিল্ম শ্যুট করা, এই ধরনের বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে প্রায় 200 কোটি টাকার মতো যে দুর্নীতি হয়েছে তার সন্ধান তারা পেয়েছে, এখনো চলছে। মালদা এবং মুর্শিদাবাদে কোথাও মর্গে লাশ জমছে, পচছে, এবং সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ পাচারও হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কোথাও অ্যানাটমি ডিপার্টমেন্টের যারা প্রধান তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের। একটাও খবর মিথ্যে নয়, গ্রেপ্তারও হচ্ছে। কখন হয়? যখন এই সাহায্যগুলো ভেতর থেকে হয়। যারা এই হাসপাতাল পরিচালনা করছেন তাদের মাথার ওপরে বন্দুক তাক করা থাকে যে টাকা চুরির জন্য যারা আমায় টাকা তুলে দেবে তাদেরকে টেন্ডার পাইয়ে দাও। এগুলো তো স্বাস্থ্যমন্ত্রী জানেন সবটা। স্বাস্থ্যমন্ত্রী তো সবটাই জানেন। আসলে স্বাস্থ্যমন্ত্রীর খালি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন খালি এই দিকেই যায় যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ে যখন তদন্তকারী সংস্থারা তদন্ত করে, তখন জেল যাত্রা কিছুদিনের জন্য আটকাবার জন্য হাসপাতালের বিছানাগুলো কি করে তাদের নেতারা অসুস্থ বলে ব্যবহার করে লটকে থাকবে।
এবং এই বারাসাতের ঘটনায় আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখলেন না, অন্যদিকে তিনি বক্তব্য রাখবেন কোন মুখে? মিছিলে ব্যস্ত। তিনি বক্তব্য রাখবেনটা কোন মুখে? এই যে ছেলেটি, তার পরিবার বিক্ষোভে ফেটে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিলেন যে তাকে, তার দিকে যে চোখ তুলে তাকাবে না, কি করবে, তিনি নাকি ভারতবর্ষ হিলিয়ে দেবেন, আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেবে। কে তাকে আঘাত করতে গেছে আমি জানি না। আঘাত তো তাকে বাড়ির টাড়ির লোকেরা করে বলে প্রতিবেশীরা শুনেছি, যেখানে মাথা ফেটে রক্ত বেরোয়, দুর্ভাগ্যজনক। এই ঘটনা না হওয়াই উচিত, কিন্তু এটা তো তৃণমূলীয় কালচার। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন যে যেন ওনার সাথে না খেলতে আসেন, ওনার সঙ্গে কেউ খেলতে যাবে না। ওনার সঙ্গে কয়লা বালি চাকরি চুরি, বিজেপি কেন, সারা পৃথিবীর কোনো দলই খেলতে যাবে না ওনার সঙ্গে। খেলতে গেলে এমন খেলা উনি খেলবেন যে আপনারা ছুতেও পারবেন না, ধরতেও পারবেন না। সে কি করে কাকে পরিষ্কার, সারা গায়ে যদি কেউ কলঙ্ক মেখে থাকে তাকে কে ধরতে যাবে? নিজে নিজেই ধরা পড়ে যাবে তারা। তো যাই হোক না কেন, বারাসাতে টাকা খরচা করলেও পারবেন না। কে কোটি 5 টাকা কেউ খরচ করবে না এসবের জন্য, তো বলে তো লাভ নেই। তো যে দুর্নীতির জায়গাটা করেছেন, বারাসাতে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের চক্র রয়েছে, না হলে এইভাবে তো চোখ চুরি হয়ে যেতে পারে না। এবং বেহাল স্বাস্থ্য ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, যে যে প্রীতম ভাই যিনি বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, একটা যুবক তরতাজা ছেলে, তার পরিবার চিৎকার করে বলছেন যে মৃতদেহ সংরক্ষণ করবার জন্য আমাদের বলছে বরফ আনতে। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় গেলে মর্গের ফ্রিজিং সিস্টেম খারাপ হয়। আমার নামে এফআইআর করা হয়েছে, এটা শুনেছেন। এটা কি চোখ সরাতেই, মানে আপনার নামে একদিকে বারাসাতের হাসপাতালে এরকম চোখ চুরি হয়ে যাচ্ছে, অন্যদিকে তখনই রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে এফআইআর হচ্ছে? দেখুন 12-13 তারিখ নাগাদ বারাসাত এই হাসপাতালে এক নাবালিকা রোগীর সঙ্গে শ্লীলতাহানির কাণ্ডে 3 জন ডাক্তারের নামে পক্সো কেস হয় এবং 1 জন গ্রেপ্তার হয়েছে, বাকি 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোনো রাজ্যের কোনো স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে সম্মানজনক খবর, অত্যন্ত দুর্ভাগ্যের খবর। এই হাল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। এবং যেটা সব থেকে বেশি চিন্তার, এই ধরনের ঘটনা এবং নানান স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অপ্রতুলতা বা অভাব, সেই খবর জানবার পর আমি আমাদের যারা কার্যকর্তা রয়েছেন বিজেপির, যারা আশপাশে থাকেন, ওই হাসপাতালের উপরেই ভরসা করে বেঁচে থাকেন, তারা আমরা সুপারের সঙ্গে দেখা করতে যাই, সুব্রত কুমার মণ্ডল। তিনি এবং উপস্থিত কয়েকজন ডাক্তারবাবুরা তারা অত্যন্ত ভদ্রচিত আচরণ করেন এবং আমরাও বেশ কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসা করি। তারা স্বাস্থ্য দপ্তরের যে বিফলতা, গাফিলতি, উদাসীনতা, সেটাকে ঢাকবার চেষ্টা করেন এবং তারা কত পরিশ্রম করে যাবতীয় অভাবকে দূর করেন, সেই গল্পে মাতোয়ারা হন। আমরা বুঝতে পারি যে কথা ঘোরাচ্ছে এবং তারা অত্যন্ত আপ্যায়ন করেন, আমাদের চা খাওয়ান এবং তার সঙ্গে সঙ্গে আমার কবিতা, যা শাসক বিরোধী বলে সবাই জানে কবিতা, সেই কবিতা নিয়ে গুণগান করেন। আমার নাকি অভিনয় রক্তটক্ত বলে বিরাট প্রশংসা করেন এই সুপার সুব্রত বাবু। আমি জানাই যে আমার বাবা অভিনেতা ছিলেন না, বাবা শিক্ষক ছিলেন এবং পেন্টার ছিলেন, মা শিক্ষিকা ছিলেন এবং তিনি গায়িকা ছিলেন। তো যাই হোক, কুশল বিনিময় করে যা বুঝবার বুঝে এসে আমরা বুঝতেই পারি যে কোনো কিছুর ভয় বা আতঙ্কে তারা রয়েছেন। বেরিয়ে আসবার পর 2 দিন পর সংবাদ মাধ্যম মারফত জানতে পারি যে আমার নামে বারাসাত হাসপাতালে যিনি আমার সঙ্গে চা খেলেন, খোশ মেজাজে গল্প করলেন, আমার অভিনয়, আমার কবিতা নিয়ে প্রশংসা করলেন, সেলফি তুললেন, তারা বারাসাতে আমার নামে থানায় ভুয়ো মামলা করেছে যে আমি নাকি সরকারি কাজে বাধা দান করেছি এবং তাকে ধমকি চমকি দিয়েছি। তো তাই আমি ভিডিও এবং ছবি দিলাম যে আমার কাছে ছিল। আমি জানি না ধমকি চমকি দিলে কেউ সেলফি তোলে তার সঙ্গে, নাকি তাকে চা খায়, নাকি তার অভিনয়ের প্রশংসা করে, আমি জানি না। সেলফি তোলার পর তারপর আপনার এগেইনস্টে কি কমপ্লেন করছে? আমার নিজের দৃঢ় বিশ্বাস রয়েছে, যেহেতু এখানে একটা অসাধু চক্র অন্যান্য হাসপাতালের মতো কাজ করে, যেগুলোর কথা আমি আগে বললাম, তারা টেনশানে পড়ে গেছে যে যদি আমরা হাসপাতাল ঘুরে দেখি তাহলে আরও অনেক দুর্নীতি বা অবহেলা খুঁজে পাব, যেটা ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অভিযোগ যে এগুলোকে ঠিক করে ফেলা হোক। যেমন এই
মৃত প্রীতম ভাইয়ের যার চোখ চুরি গেছে তার দিদি আর্তনাদ করে উঠেছেন যে মৃতদেহকে ঠিক রাখবার জন্য আমাদের বরফ কিনে আনতে বলছে, অর্থাৎ সিস্টেম খারাপ এই হাসপাতালের। এগুলো যে বেরিয়ে আসবে এবং অসাধু চক্রে যা যা চলছে, এই চোখ চোরেরা যারা রয়েছে তাদেরই অসাধু চক্র ধরা পড়ে যাবে এবং তার সঙ্গে তৃণমূল রয়েছে অবশ্যই। এবং যে কারণে এই সুপারের উপর নিশ্চয়ই হুমকি ধমকি আসে। আমি জানি না এই সুপারবাবু এই অসাধু চক্রের সঙ্গে জড়িয়ে ছিলেন না জড়িয়ে নেই, জানি না, তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না। বাই প্রেশার তিনি এটা করেছেন, কারণ সিসিটিভি ফুটেজ তার ঘরেরও আছে, প্লেস করতে পারবে না পুলিশ, সেখানে আড্ডা খোশগল্পের ছবি তারা দেখবেন। এবং তিনি আমার নামে মিথ্যে এফআইআর করেছেন এবং যা আমার নিজের মনে হয় যে পরিষ্কার এই অসাধু ব্যবসায়ী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দাপিয়ে দুর্নীতি করে বেড়াচ্ছে সব ক্ষেত্রে, হাসপাতালগুলোতে তো বটেই। সেই এফআইআর এর কপি তো আপনি সেই এফআইআর এর কপি হাজারবার চেয়েও পাইনি, পুলিশ লুকোতে চাইছে, এখনো কোর্টে সাবমিট করেনি। এফআইআর করলে তা 24 ঘন্টার মধ্যে কোর্টে জমা দেওয়াটাই নিয়ম, এখনো পর্যন্ত তারা দেয়নি। পুলিশ আপনাকে তলব করেনি? না, তলব করবেটা কোন মুখে, কোন মুখ? তারা তো জানে। দেখুন, পুলিশের মধ্যে এখনো পর্যন্ত একটা অর্ধেক অংশ আছে যারা প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে শিরদাঁড়া বিক্রি করে দেয়নি, যারা বাড়ি ফিরলে বউ বাচ্চাকে তো উত্তর দিতে হয় যে বাবা তুমি চোরটাকে স্যালুট ঠুকছিলে কেন, আর যার অধিকার চুরি হয়েছে বা যে সত্যি কথা বলছে তাকে জেলে পুড়ছো কেন। পুলিশেরও তো খারাপ লাগে। তো যাই হোক, সবাই তাহলে চটিচাটা পুলিশ না? আগে না, প্রমোশনের লোভে ট্রান্সফারের ভয়েতে পরিবার নিয়ে বেঁচে থাকতে গিয়ে পুলিশকে অনেক কাজ করতে হয়। যারা আমাদের আন্দোলন করবার সময় মানুষের এই দাবি নিয়ে রাস্তায় নামলে, যখন প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায়, দরজাটা বন্ধ করে সবার আগে আমাদের কাছে ক্ষমা চায় যে স্যার ভুল হয়ে গেছে, অন্যায় করছি, কবে পাল্টাবে এই সিস্টেম, কবে পাল্টাবে এই সরকার। পুলিশ নিজে বলে এই কথা। তো যাই হোক, সুপরিকল্পিতভাবে এই সুপারকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে এফআইআর করবার পরেই 21 তারিখেই এই সুপারকে ট্রান্সফার করে দেওয়া হয় কালিম্পংয়ে। ঠিক যেন থ্রিলার গল্পের স্ক্রিপ্ট। আর ঠিক তারপরেই ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক তেমনটাই চোখ চুরিও হলো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও হলেন জীবনে প্রথম। তিনি ভারতবর্ষ হেলাবার গল্প করে নিজে দেয় যে পশ্চিমবঙ্গের জনগণই যে তাকে হেলিয়ে দিয়েছে। তিনি গাড়ি নিয়ে এগোতে পারলেন না, সংবাদ মাধ্যমের বুমের থেকে নিজে হেলে গেলেন, মানুষের থেকে হেলে গেলেন এবং ঘেরাও হয়ে থাকলেন। তিনি এখনো পর্যন্ত ঘুমোতে পাচ্ছেন না এবং সিঁদুরে মেঘ দেখছেন যে বৈধ ভোটাররা যদি শান্তিতে ভোট দিতে পারে, হেলানো দূরের কথা, তার হাল কি করবে রাজনৈতিকভাবে মত প্রকাশ করে।